হ্যালো বন্ধুরা, সকলকে পুনরায় শুভেচ্ছা। আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ক্যাপিটাল বাজেটিং অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো যারা আমাদের এই অধ্যায়ের বেসিক ক্লাসটি দেখোনি তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন থেকে বেসিক ক্লাসের লিংক সংগ্রহ করে বেসিক ক্লাসটি দেখে নিও। আর দেখো বন্ধুরা, আমরা কিন্তু একটি অঙ্কের সমাধান করেছিলাম ক্লাস নাম্বার 2-তে। তো সেইখানে আমরা যতগুলো টেকনিক রয়েছে ক্যাপিটাল বাজেটিং এর সবগুলোকেই আমরা মোটামুটি ভাবে উপস্থাপন করেছিলাম। আজকে আমরা আরেকটি অঙ্কের সমাধান করব। তো এইখানে প্রশ্নপত্রে বলা আছে যে your company is considering to invest a project of which capital outlay is টাকা 2 লাখ। অর্থাৎ আমার কোম্পানি একটি নতুন প্রজেক্টে টাকা বিনিয়োগ করতে চায়, যেই প্রজেক্টে তার খরচ হবে আনুমানিক 2 লক্ষ টাকা। অর্থাৎ ক্যাশের আউটফ্লো হবে বা মূলধনের আউটফ্লো হবে বা আউটলে হবে 2 লক্ষ টাকা। এরপরে বলা আছে ডেপ্রিসিয়েশন শুড বি চার্জড অ্যাট 20% পার annum। অর্থাৎ প্রতি বছরে 20% অবচয় ধার্য করতে হবে। অর্থাৎ প্রতি বছর 20% হারে অবচয় ধার্য করতে হবে। তারপরে বলা আছে কর্পোরেট ট্যাক্স ইজ 25% এবং ট্যাক্স ধার্য করতে হবে 25% হারে। এরপরে বলা আছে এস্টিমেটেড ক্যাশ ফ্লো বিফোর ডেপ্রিসিয়েশন আর গিভেন বিলো। অর্থাৎ ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পূর্ববর্তী ক্যাশের ইনফ্লো দেয়া আছে। এখন দেখো বন্ধুরা, আমার কোম্পানিতে এটা একটি আনুমানিক বিষয়। তো আমার কোম্পানিতে একটি প্রজেক্ট শুরু করতে চায়, নতুন প্রজেক্ট, যেই প্রজেক্টে খরচ হবে 2 লক্ষ টাকা। তো এইখানে প্রজেক্টটি দেওয়া আছে 5 বছরের জন্য। এখন দেখো বন্ধুরা, এইখানে প্রজেক্টটি হচ্ছে মোট 5 বছরের। তো আমার এই প্রজেক্টে খরচ হবে বা এই প্রজেক্টটি শুরু করতে আমার ব্যয় হবে 2 লক্ষ টাকা। আর আমি এই 5 বছরে কি পরিমাণ টাকা পাবো সেটি দেয়া আছে। প্রথম বছরে আমি পাবো 1 লক্ষ টাকা, দ্বিতীয় বছরে আমি এই প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবো 1 লক্ষ টাকা, তৃতীয় বছরে আমি পাবো 80,000 টাকা, চতুর্থ বছরে আমি পাচ্ছি 80,000 টাকা, আর পঞ্চম বছরে অর্থাৎ শেষ বছরে আমি পাচ্ছি 40,000 টাকা। মোটামুটি ভাবে এই 5 বছরের ক্যাশের ইনফ্লোটি এখানে দেয়া আছে। এখন দেখো বন্ধুরা, এরপরে প্রশ্নপত্রে রিকোয়ারমেন্ট দেয়া আছে। প্রথমে বলা আছে পেব্যাক পিরিয়ড, অর্থাৎ আমাকে নির্ণয় করতে হবে পিবিপি। এরপরে বলা আছে যে আমাকে নির্ণয় করতে হবে রেট অফ রিটার্ন অন অরিজিনাল ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমাকে আরওআই নির্ণয় করতে হবে। এখন দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে কিন্তু দেওয়া ছিল অনলি এইটুক মান। তো আমি এখানে লিখলাম যে মানগুলি প্রশ্নপত্রে দেওয়া ছিল। প্রথমে লিখলাম এনসিও, অর্থাৎ নিট ক্যাশ আউটলে। আমার এই প্রজেক্টটি শুরু করতে কত কত টাকার বহির্গমন ঘটবে সেটি হচ্ছে 2 লক্ষ টাকা। এবার আমি দেখব আমার ডেপ্রিসিয়েশন কত আসে। দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে কিন্তু বলা ছিল যে প্রতি বছরে ধার্য করতে হবে 20% হারে ডেপ্রিসিয়েশন। তো আমি লিখলাম 2 লাখ গুণ 20%, তাহলে আমার চলে আসে 40,000 টাকা। তো এটি হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন, এটি আমার এনসিও। এখন দেখো বন্ধুরা, আমাকে এখানে বের করতে হবে রিকোয়ারমেন্ট 1 এ পিবিপি বা পেব্যাক পিরিয়ড, আর রিকোয়ারমেন্ট 2 তে আমার বের করতে হবে আরওআই, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এখন আমি বলেছিলাম পিবিপি বা পেব্যাক সময় হচ্ছে সেই সময় যেই সময়ের মধ্যে আমি বা যত বছরের মধ্যে আমি এই যে এনসিও টাকাটি, অর্থাৎ যে টাকাটি আমি ব্যয় করব এখন এই প্রজেক্টটি শুরু করার জন্য, সেই টাকাটি আমি ফেরত পেতে পারি। অর্থাৎ এক্স্যাক্টলি আমি কতটা সময়ের মধ্যে আমার এই টাকাটি ফেরত পেতে পারি সেটি হচ্ছে আমার পিবিপি। তো বন্ধুরা,
আমাকে এর জন্য একটি ছক করতে হবে। আমি কিন্তু এই বিষয়ে বিস্তারিত বলেছিলাম ক্লাস নং 1-এ, যাবতীয় সূত্রের ব্যাখ্যা। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিবা। এখন আমি লিখলাম ইয়ার। এবার হচ্ছে সিএফবিটি অর্থাৎ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। অর্থাৎ আমি বলেছিলাম যে প্রতিষ্ঠান যদি কোনো ইনকাম করে তবে কিন্তু অবশ্যই তাকে ট্যাক্স দিতে হবে। তো ট্যাক্স দেওয়ার পূর্বে তার কত টাকা ইনকাম হবে প্রতি বছরে? প্রথম বছরে 1 লক্ষ টাকা, দ্বিতীয় বছরে আবার 1 লক্ষ টাকা, তৃতীয় বছরে 80,000 টাকা, চতুর্থ বছরে 80,000 টাকা এবং পঞ্চম বছরে 40,000 টাকা। তো এখন আমি লিখলাম ডেপ্রিসিয়েশন। প্রতি বছরে একই পরিমাণ ডেপ্রিসিয়েশন এবং সেটি হচ্ছে 40,000 টাকা আমি লিখলাম। এবার হচ্ছে বন্ধুরা ইবিটি অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পূর্বে কত টাকা ইনকাম হয়েছে। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে একটি প্রতিষ্ঠান কিন্তু অবশ্যই অবচয়টাকে বাদ দিয়ে কিন্তু যে টাকাটি আসবে সেই টাকার উপর ট্যাক্স প্রদান করবে। তো সেই হেতু এইখানে আমি এই যে সিএফবিটি এখান থেকে বাদ দিব ডেপ্রিসিয়েশন, তাহলে বাদ দিলাম 1 লক্ষ টাকা মাইনাস 40,000 টাকা, চলে আসে 60,000 টাকা। এবার হচ্ছে 1 লক্ষ টাকা মাইনাস 40,000 টাকা, চলে আসে 60,000 টাকা। এবার হচ্ছে 80,000 টাকা মাইনাস 40,000 টাকা, চলে আসে 40,000 টাকা। এবারও সেই একই 80,000 টাকা মাইনাস 40,000 টাকা, তাহলে চলে আসে 40,000 টাকা। এখন দেখো বন্ধুরা, পঞ্চম বছরে, এই বছরে আমার সিএফবিটি হবে অর্থাৎ আমার ট্যাক্স দেওয়ার পূর্বে ক্যাশ ইনফ্লো হবে বা অর্থের আগমন ঘটবে 40,000 টাকা, আর আমার অবচয় হচ্ছে 40,000 টাকা, অর্থাৎ আমার এখানে কোনো প্রকার ট্যাক্স দেওয়ার প্রয়োজন নেই। তো এবার আমি দেখব ট্যাক্স। আর আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে ট্যাক্স ধার্য করতে হবে ইবিটির উপরে, অর্থাৎ এই যে টাকা আছে 60,000, আমি এর উপরে ধার্য করব ট্যাক্সের রেট। আর প্রশ্নপত্রে দেওয়া আছে যে ট্যাক্স রেট 25%। তো দেখো বন্ধুরা, টাকা আছে এখানে 60,000 ইন্টু 25% চলে আসে 15,000 টাকা। এবার হচ্ছে 60,000 টাকা ইন্টু 25% চলে আসে 15,000 টাকা। এবার হচ্ছে 40,000 টাকা ইন্টু 25% চলে আসে 10,000 টাকা। এবার হচ্ছে 40,000 টাকা ইন্টু 25% চলে আসে 10,000 টাকা। আর এই পঞ্চম বছরে আমার কোনো প্রকার ট্যাক্স দেওয়ার প্রয়োজন নেই, কারণ একটি প্রতিষ্ঠানের যদি যত টাকা ইনকাম করবে সেই সব টাকায় যদি সে অবচয় রূপে গণ্য করে তবে কিন্তু সেখানে কোনো প্রকার আর ইনকাম থাকে না। তো সেহেতু আমার যেহেতু ইনকাম নাই এই বছরে, সেহেতু আমার ট্যাক্স দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন দেখো বন্ধুরা, আমি এখন দেখব ইএটি অর্থাৎ আর্নিং আফটার ট্যাক্স। অর্থাৎ আমাকে দেখতে হবে যে আমার ট্যাক্স দেওয়ার পরে কত টাকা অ্যাকচুয়াল ইনকাম হলো। এবার দেখো বন্ধুরা, এইখানে আমার প্রথম বছর আমার ইবিটি ছিল 60,000 টাকা, আমি এখান থেকে ট্যাক্স দিব 15,000 টাকা, তাহলে আমার থাকে 45,000 টাকা। এবার দেখো বন্ধুরা, দ্বিতীয় বছরে আমার ইবিটি ছিল 60,000 টাকা, আমি এখান থেকে ট্যাক্স দিব সরকারকে 15,000 টাকা, আমার থাকে 45,000 টাকা। এবার তৃতীয় বছরে আমার ইবিটি ছিল 40,000 টাকা, আমি এখান থেকে ট্যাক্স দিব 10,000 টাকা, আমার তাহলে থাকে 30,000 টাকা। এখন দেখো বন্ধুরা, চতুর্থ বছরে আমার ইবিটি ছিল 40,000 টাকা, আমি এখান থেকে ট্যাক্স দিব 10,000 টাকা, তাহলে আমার ইএটি হয় 30,000 টাকা, অর্থাৎ আমার আর্নিং হয় ট্যাক্স দেওয়ার পরে 30,000 টাকা। এখন দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে আমাকে পিবিপি বা পেব্যাক পিরিয়ড বের করতে হলে প্রয়োজন হবে সিএফএটি অর্থাৎ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এটি ছিল আমার সিএফবিটি। আমার প্রয়োজন হবে সিএফএটি অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরে আমার কত টাকা আমার ওই বছরে ইনকাম থাকবে বা কত টাকা হবে অর্থের আগমন, এটা আমার হচ্ছে ইএটি। তো আমি যখন ইএটির সঙ্গে যেই খরচটাকে আমি অলরেডি একবার বাদ দিয়েছিলাম, শুধুমাত্র ট্যাক্সকে ধার্য করার জন্য আমি এখন আবার বাদ দিয়েছি, সেটি হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন। এটি কিন্তু আমার অ্যাকচুয়ালি এখন বাদ যাওয়ার কথা না, কিন্তু সরকারকে যদি আমি এই টাকাটি বাদ না দিয়ে ট্যাক্স দিই তবে আমার বেশি টাকা ট্যাক্স দেওয়া হবে। এই বিষয়ে আমার উদাহরণ সহ দেখানো আছে ক্লাস নং 1-এ, তোমরা অবশ্যই ক্লাস নং 1 দেখে নিও। এখন আমি এর সঙ্গে যোগ করব ডেপ্রিসিয়েশন। প্রথম বছরে টাকা হচ্ছে 45,000, যোগ করলাম ডেপ্রিসিয়েশন, টাকা হচ্ছে 40,000, তাহলে মোট চলে আসে 85,000 টাকা।
দ্বিতীয় বছরে আমার হচ্ছে ডেপ্রিসিয়েশন 40,000 টাকা, আর হচ্ছে ইএটি 45,000 টাকা, আমার চলে আসে 85,000 টাকা। তৃতীয় বছরে আমার হচ্ছে ডেপ্রিসিয়েশন একই টাকা 40,000, আর হচ্ছে ইএটি 30,000, তাহলে চলে আসে 70,000 টাকা। চতুর্থ বছরে আমার ডেপ্রিসিয়েশন 40,000 টাকা, আর হচ্ছে ইএটি 30,000 টাকা, আমার চলে আসে মোট 70,000 টাকা। এখন দেখো বন্ধুরা, পঞ্চম বছরে আমার হচ্ছে ডেপ্রিসিয়েশন 40,000 টাকা, আর এই বছরে আমার কিন্তু কোনো প্রকার ইএটি নেই, সেহেতু আমি এই টাকাটি কিন্তু আমার এই বছরে অর্থের আগমন বা সিএফএটি। অর্থাৎ দেখো বন্ধুরা, আমি যে প্রজেক্টটি শুরু করতে চাই সেই প্রজেক্টে প্রথম বছরে এই টাকা আমি পাবো, অর্থাৎ সেই প্রজেক্টে আমি ওই 5 বছরে এত টাকা করে অর্থের আগমন ঘটাতে পারবো, বা ওই প্রজেক্ট থেকে আমার এই প্রথম 5 বছরে এত টাকা হিসাবে আমার অর্থের আগমন ঘটবে। তো আমি এখন দেখব পিবিপি, অর্থাৎ রিকোয়ারমেন্ট 1। আমাকে দেখতে হবে যে আমি অ্যাকচুয়ালি 5 বছরের মধ্যে আমার যে প্রজেক্টের 5 বছর এর মধ্যে কত সময়ের মধ্যে আমি এক্স্যাক্টলি কত সময়ের মধ্যে আমি এই 2 লক্ষ টাকা রিকভার করতে পারবো। এখন দেখো বন্ধুরা, আমি লিখলাম এখানে রিকোয়ারমেন্ট 1 পিবিপি, পেব্যাক পিরিয়ড। এখন দেখো বন্ধুরা, প্রথম বছরে আমি পাচ্ছি 85,000 টাকা, অর্থাৎ আমার কিন্তু প্রথম বছরে 2 লক্ষ টাকা রিকভার হবে না, যা আমি ব্যয় করব এই প্রজেক্টটি শুরু করার জন্য। দ্বিতীয় বছরে আমি পাচ্ছি আরো 85,000 টাকা, অর্থাৎ প্রথম 2 বছরে আমি পাচ্ছি মোট 1,70,000 টাকা। অর্থাৎ দেখো বন্ধুরা, আমি লিখলাম এখানে প্রথম 2 বছরে আমি পাচ্ছি 1,70,000 টাকা। দেখো বন্ধুরা, আমার কিন্তু এখন পর্যন্ত 2 লক্ষ টাকা রিকভার হয়নি, অর্থাৎ 2 বছরে কিন্তু আমার 2 লক্ষ টাকা রিকভার হবে না। এবার তৃতীয় বছরে আমি পাচ্ছি 70,000 টাকা, তাহলে আমার প্রথম 3 বছরে আমার মোট রিকভার হবে, এর সঙ্গে যোগ করো 70,000 টাকা, তাহলে চলে আসে মোট 2,40,000 টাকা। এখন দেখো বন্ধুরা, আমি এই প্রজেক্টের জন্য ব্যয় করব 2 লক্ষ টাকা, কিন্তু আমার 3 বছরে চলে আসবে 2,40,000 টাকা, অর্থাৎ 3 বছরে কিন্তু আমার তো এই টাকা রিকভার হবেই, পাশাপাশি আমার আরো কিন্তু অতিরিক্ত আসবে 40,000 টাকা। কিন্তু আমাকে দেখতে হবে যে এক্স্যাক্টলি এই 2 লক্ষ টাকা কতটুকু সময়ের মধ্যে আমার রিকভার হবে। এখন দেখো বন্ধুরা, আমি যদি বুঝতেই পারলাম যে আমার কিন্তু 2 বছর এখানে ফুল লাগবে, অর্থাৎ আমার কিন্তু 2 বছর সম্পূর্ণ লাগবে এই 2 লক্ষ টাকা রিকভার হতে, কিন্তু এই যে তৃতীয় বছর এটি আমার সম্পূর্ণ লাগবে না, কারণ তৃতীয় বছরে আমার মোট টাকা আসে 2,40,000, কিন্তু এখানে আমার টাকা হচ্ছে 2 লক্ষ। তো আমাকে দেখতে হবে এখন যে আমার 2 বছর আর তৃতীয় বছরের এক্স্যাক্টলি কতটুকু সময় লাগবে এই 2 লক্ষ টাকা হতে। এখন দেখো বন্ধুরা, আমার তো 2 বছর ফুল লাগবে, আমি লিখলাম 2 ইয়ার্স। এবারে 2 বছরে কিন্তু আমার ফুল টাকা আসবে না, আমার এখানে বাকি থাকবে কয় টাকা, অর্থাৎ 2 বছর আমার টাকা আসবে 1,70,000, কিন্তু এখানে আমার টাকা হচ্ছে 2 লক্ষ, অর্থাৎ আমার ব্যয় হবে 2 লক্ষ টাকা, কিন্তু 2 বছর আমার চলে আসবে 1,70,000 টাকা। এখন দেখো বন্ধুরা, আমার কিন্তু এখনো বাকি আছে 30,000 টাকা, এই টাকাটি কিন্তু আমি রিকভার করব তৃতীয় বছরে, কিন্তু এই তৃতীয় বছর আমার ইনকাম হবে 70,000 টাকা, অর্থাৎ আমার কিন্তু তৃতীয় বছরে সম্পূর্ণ সময় লাগবে না। তাহলে আমি দেখি যে তৃতীয় বছরে আমার কতটুকু সময় লাগবে এই টাকাটি রিকভার হতে। আমি লিখলাম 30,000 টাকা আমার প্রয়োজন এই 2 লক্ষ টাকা সম্পূর্ণ রিকভার হতে, আর আমার তৃতীয় বছরে টাকা আসবে 70,000। আমি এখন ভাগ করি 30,000 টাকা যা আমার বাকি আছে এখনো, ভাগ 70,000 টাকা যা আমি পাবো তৃতীয় বছরে, আমার চলে আসে 0.4285 সামথিং। এখন দেখো বন্ধুরা, আমি এখানে নিব দুটি সংখ্যা, অর্থাৎ
2 আছে কিন্তু তারপর আছে 8, তাই আমি ওই 2 সঙ্গে 1 যোগ করে নিলাম 3। অর্থাৎ দেখো বন্ধুরা আমার এক্স্যাক্টলি 2.43 ইয়ার্স প্রয়োজন এই 2 লক্ষ টাকা রিকভার হতে। তো বন্ধুরা এটি হচ্ছে আমার পিবিপি বা পেব্যাক সময়। তো বন্ধুরা এখানে কিন্তু তুমি চাইলে সূত্রেও এটি অঙ্কটি করতে পারো। যেমন যতটা সময় ফুল লাগবে তুমি তাকে লিখবা এ রূপে, আমি তার নাম দিলাম এ, আর এর নাম হচ্ছে এনসিও। আর দেখো বন্ধুরা যেই বছরে টাকা দিয়ে আমি বাকি টাকাটা রিকভার করব তার নাম হচ্ছে ডি। আর এই যে 2 বছর আমার কত টাকা ইনকাম হবে মোট, অর্থাৎ এই 2 বছর আমার মোট আসবে 1,70,000 টাকা, সেটি হচ্ছে আমার সি। এখন তুমি কিন্তু খুব সহজে এটি করতে পারো, সেটি হচ্ছে তুমি লিখতে পারো এ প্লাস এনসিও মাইনাস সি, যে টাকা আমার 2 বছরে আসবে, ভাগ ডি, আমি যে টাকা দিয়ে বাকি টাকাটা রিকভার করব। এখন দেখো বন্ধুরা এ হচ্ছে 2 প্লাস এনসিও হচ্ছে 2 লক্ষ টাকা মাইনাস সি হচ্ছে 1,70,000 টাকা ভাগ ডি হচ্ছে 70,000 টাকা। এখন দেখো বন্ধুরা আমি একটু লিখি মানগুলি। এই হচ্ছে 2 ইয়ার্স প্লাস এনসিও হচ্ছে টাকা 2 লক্ষ মাইনাস সি টাকা হচ্ছে 1,70,000 ভাগ ডি 70,000 টাকা। এখন দেখো বন্ধুরা এই লিখলাম 2 প্লাস, যখন আমি বিয়োগ করব 2 লক্ষ থেকে 1,70,000 টাকা আমার কিন্তু চলে আসবে 30,000 টাকা। এই টাকাটি আর নিচে আছে 70,000 টাকা, বাকিটা তো আমি এখানে করে দিয়েছি। দেখো বন্ধুরা তোমরা চাইলে সূত্রের মাধ্যমে অঙ্কটি করতে পারো, অথবা তোমরা চাইলে এই নিয়মে কিন্তু করতে পারো, কারণ আমি অল টাইম পরীক্ষায় এই নিয়মটি ফলো করতাম। এখন দেখো বন্ধুরা এবার আমি দেখব রিকোয়ারমেন্ট 2, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিনিয়োগের উপর সুদের হার। অর্থাৎ আমি যে বিনিয়োগ করব সেখান থেকে আমি কি পরিমাণ রিটার্ন পাবো বা ফেরত পাবো তার একটি হার বের করতে হবে। তো আমি বলেছিলাম এই সম্পর্কে বিস্তারিত বেসিক ক্লাসে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। লিখলাম আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমি বলেছিলাম যে এই যে আরওআই এটি বের করার জন্য আমার প্রয়োজন হবে এভারেজ ইএটি, অর্থাৎ গড় ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। আমি এটিকে ভাগ করব এনসিও দ্বারা, নেট ক্যাশ আউটলে। আমি গুণ করব 100, কারণ এটি একটি হার। এবার হচ্ছে এভারেজ ইএটি, অর্থাৎ ইএটির গড়। আর তোমরা হয়তো অনেকেই জানো যে গড় বের করার জন্য সবগুলি মানকে যোগ করো, আর যতগুলি মান আছে সেই সংখ্যা দ্বারা ভাগ করো। দেখো বন্ধুরা আমি যোগ করলাম 45,000 টাকা যোগ 45,000 টাকা চলে আসে 90,000 টাকা, যোগ 30,000 টাকা চলে আসে 1,20,000 টাকা, যোগ 30,000 টাকা, তাহলে মোট চলে আসে আমার 1,50,000 টাকা। আর দেখো বন্ধুরা আমার এখানে মোট ইয়ার আছে 5টি, অর্থাৎ 1,50,000 টাকা ভাগ 5 আমার চলে আসে 30,000 টাকা। এটি হচ্ছে আমার এভারেজ ইএটি। তো দেখো বন্ধুরা আমি এখানে লিখলাম মানগুলি। এভারেজ ইএটি টাকা হচ্ছে 30,000, আমি এটিকে ভাগ দিব এনসিও দ্বারা, টাকা হচ্ছে 2 লাখ ইন্টু 100, কারণ এটি দ্বারা মূলত হারকে বোঝায়। এবার দেখো বন্ধুরা আমি ভাগ করলাম 30,000 টাকা ভাগ 2 লক্ষ টাকা, আমার চলে আসে 0.15। আর যখনই আমি উক্ত 0.15কে গুণ দিব 100 দ্বারা আমার চলে আসবে 15%। তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমার পিবিপি আর এই হচ্ছে আমার আরওআই। আমি আশা করবো তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরও যদি কোনো শিক্ষার্থী অঙ্কটি বুঝতে বিন্দু পরিমাণে সমস্যা বোধ করো তবে অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে। আর দেখো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি এফবিতে একটি গ্রুপ ওপেন করে ফেলেছি, তোমরা অবশ্যই সেই গ্রুপে জয়েন হবা, আর তোমাদের সকল পরিচিত বন্ধুদেরকে
গ্রুপে ইনভাইট করবা। এখন দেখো বন্ধুরা, ওই গ্রুপে তোমরা চাইলে যে কোনো প্রকার সমস্যার কথা উল্লেখ করে দিতে পারো। আমাদের অনেক বন্ধু এবং আমাদের গ্রুপের মেম্বারগণ তোমাকে অবশ্যই সহযোগিতা করবে। তো বন্ধুরা, এছাড়াও আমাদের ফেসবুক পেজে তুমি এসএমএস এর মাধ্যমে তোমার যাবতীয় সমস্যার কথা আমাদেরকে বলতে পারো। আর দেখো বন্ধুরা, এই যে টেবিলটি, এইটিকে বলা হয় প্রফিটাবিলিটি টেবল বা প্রফিটাবিলিটি স্টেটমেন্ট, বা তুমি এখানে লিখতে পারো যে টেবল ফর ক্যালকুলেশন পিবিপি অ্যান্ড আরওআই। তো বন্ধুরা, এরপরে চলে আসবে ক্লাস নং 4, যেখানে আমরা আরেকটি সহজ অঙ্কের সমাধান করব। তো বন্ধুরা, ক্লাস নং 4 দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে গুড বাই।